নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে কোভিড বিধি মেনে চলবেন। সকলের শুভকামনা করে চলুন শুরু করা যাক আমার প্রথম এপিসোড, প্রথম মানুষ ভারতবর্ষের। বাইবেল বলে পৃথিবীর বুকে মানুষের আবির্ভাব হয়েছিল অ্যাডাম এবং ইভ রূপে। কিন্তু ভারতবর্ষের প্রথম মানুষ কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান? আজ আমরা চেষ্টা করব বুঝতে একেবারে শুরুর থেকে, অর্থাৎ ভারতবর্ষে মানুষের আবির্ভাব সময় থেকে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের আগে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইতিহাস কি ছিল, ইহা বুঝতে চলুন আপনাদের নিয়ে যাই 60 লক্ষ বছর পূর্বে ইস্ট আফ্রিকাতে। দ্য গ্রেট রিফট ভ্যালি। এপস বানরদের এক প্রজাতি, যারা ঘন জঙ্গল ছেড়ে ক্রমেই নেমে আসছিল খোলা ময়দান এলাকায়। এটা এই জন্য কারণ আফ্রিকান এনভায়রনমেন্টে এক অভূতপূর্ব বদল আসছিল। জঙ্গল ক্রমেই ছোট হচ্ছিল এবং জঙ্গলের ঘনত্ব ক্রমেই কমছিল। এই জঙ্গলগুলি জায়গা নিচ্ছিল খোলা ময়দান বা গ্রাসল্যান্ড। কিছু এপস ভালো খাদ্যের সন্ধানেও এই জঙ্গলগুলি ছেড়ে, যা কিনা এতদিন পর্যন্ত তাদের প্রাকৃতিক নিবাস ছিল, নেমে আসছিল খোলা ময়দানগুলিতে। এই এপসগুলির মধ্যেও সময়ের সাথে সাথে ভীষণ গুরুত্বপূর্ণ শারীরিক বদল আসছিল। বাইপোডাল লোকোমোশন। ধীরে ধীরে এই এপসগুলি তাদের ন্যাচারাল ইনস্টিংক্টসের বিপরীতে গিয়ে চার পায়ের জায়গায় দু পায়ে চলা শুরু করছিল। এই অভূতপূর্ব চেঞ্জটিকেই বাইপোডাল লোকোমোশন বলা হয়। দু পায়ে ভর দিয়ে চলমান এই এপসগুলিকে আমরা একটি আলাদা শ্রেণীতে রাখি, এদের হোমিনিনস বলা হয়। এই হোমিনিনসরাই পরবর্তীকালে মানবজাতির উত্তরসূরি হয়ে উঠবে। দুপায়ে চলার কারণে এই হোমিনিনসদের হাত দুটি ক্রমেই ফ্রি হয়ে গেল। প্রথমে এই হাতগুলি যেখানে ব্যবহৃত হতো এক ডাল থেকে অন্য ডালে যাওয়ার জন্য, ঝুলে থাকার জন্য অথবা কিছু ধরে খাওয়ার জন্য, এখন এগুলি ফ্রি হয়ে গিয়েছিল অন্য নতুন কিছু করার জন্য। এই হাতগুলি দিয়ে হোমিনিনসরা ছোট ছোট টুলস বানানো শুরু করলো। এই পুরো পরিবর্তন প্রক্রিয়াটি হতে প্রায় 35 লক্ষ বছর সময় নিয়েছিল এই এপস তথা হোমিনিনসরা। মানবজাতির বাইপোডাল লোকোমোশনের পর থেকে প্রথম বিকাশকারী বা রেভলিউশনারি চেঞ্জ হলো পাথরের দ্বারা সিম্পল টুলস তৈরি করা। এই টুলস মেকিং হোমিনিনসদের আমরা তিনটি প্রজাতিতে ভাগ করে থাকি: হোমো ইরেগেস্টার, হোমো ইরেক্টাস এবং হোমো হ্যাবিলাস। প্রায় 10 লক্ষ বছর পূর্বে হোমো ইরেগেস্টার ও হোমো হ্যাবিলাস প্রজাতিরা আফ্রিকার বাইরে প্রবেশ করা শুরু করে এবং ধীরে ধীরে পুরো বিশ্বে তারা ছড়িয়ে পড়ে। এত পর্যন্ত আমরা জানলাম এপস থেকে হোমিনিনসের রূপান্তর প্রসেস এবং তাদের চার পায়ের বদলে দু পায়ে চলা শুরু, এবং পাথর দিয়ে তাদের সিম্পল টুলস বানানো শেখা, এবং পরবর্তীকালে আফ্রিকা মহাদেশ থেকে বেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার ইতিহাস। ভারতীয় উপমহাদ্বীপের কথা যদি বলা হয়, তবে এখানে স্টোন টুলস পাওয়া গিয়েছিল প্রায় 5 লক্ষ বছর পূর্বে, অর্থাৎ 5 লক্ষ বছর আগেই টুলস মেকিং হোমিনিনসের আবির্ভাব হয়ে গিয়েছিল। 1982 খ্রিস্টাব্দে একজন জিওলজিস্ট ডক্টর অরুণ সোনাকিয়া নর্মদা নদীর তীরে হাথনোরা নামক গ্রামে আনুমানিক 2.5 লক্ষ বছর পুরনো ফসিলস বা হিউম্যান স্কাল আবিষ্কার করেন। যেহেতু নর্মদা নদীর তীরে এই ফসিলস পাওয়া গিয়েছিল, তাই ইহার নাম রাখা হয়েছিল নর্মদা ম্যান। পরবর্তীকালে এটা কনফার্ম করা হয় এই নর্মদা ম্যানরাই হলেন হোমো ইরেক্টাস প্রজাতিভুক্ত। তাহলে আমরা এত পর্যন্ত বুঝলাম ভারতীয় উপমহাদ্বীপের প্রথম মানুষ যারা ছিলেন তারা হোমো ইরেক্টাস প্রজাতিভুক্ত। এবারে আসি আমরা ইতিহাসটাকে বুঝতে। আমরা জানি আমরা হোমোসেপিয়েন্স প্রজাতিকে বিলং করি। তাহলে হোমোসেপিয়েন্স আর হোমো ইরেক্টাস কি একই প্রজাতি, অথবা হোমো ইরেক্টাস কি পরে হোমোসেপিয়েন্স হয়ে যায়? না, একেবারেই তা না। এই দুটি প্রজাতিকে জানতে আমাদের বায়োলজির সাহায্য নিতে হবে। এই প্রজাতি দুটি আলাদা আলাদা জাতিভুক্ত হলেও এরা একই জিন বহন করে। হোমো হলো এই দুই প্রজাতির মূল জিনটির নাম। হোমোসেপিয়েন্স প্রজাতি ইন্ডিয়াতে প্রবেশ করে
দুই দিক দিয়ে। প্রথমত মিডল ইস্ট হয়ে, যা কিনা প্রায় 50 লক্ষ বছর পূর্বে, এবং দ্বিতীয় হলো আরব মহাসাগর হয়ে ভারত মহাসাগরের মাধ্যমে, যা কিনা 30 লক্ষ বছর পূর্বে। এই পুরো বিষয়টি আমরা একটি পরীক্ষামূলক সাক্ষ্যের মাধ্যমে জানতে পেরেছি, যা 2005 সালে ন্যাশনাল জিওগ্রাফি এবং IBM এর দ্বারা যৌথভাবে চালানো একটি প্রজেক্ট ছিল। এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছিল দ্য মাইগ্রেশন হিস্ট্রি অফ অ্যানসেন্ট হিউম্যানস বা দ্য জিনোগ্রাফিক প্রজেক্ট। উক্ত প্রজেক্টটি তারা শুরু করেন বর্তমানে ইন্ডিয়ানসদের DNA অ্যানালাইজিং প্রসেসের মাধ্যমে। উক্ত প্রজেক্টটি একজন উল্লেখযোগ্য নামী জিনোলজিস্ট ডক্টর স্পিনার উইলস এর নেতৃত্বে এবং ভারতীয় ডক্টর রামাস্বামী পিচপ্পনের তত্ত্বাবধানে শুরু হয়। এ বিষয়ে কাজ করার জন্য ডক্টর পিচপ্পন তামিলনাড়ুর একটি গ্রাম কল্লারে পৌঁছন এবং সেখানে ভিরুমান্ডি নামক এক ব্যক্তির DNA টেস্টের পর এক বিস্ময়কর তথ্য খুঁজে পান। একটি বিশিষ্ট জিন, যে জিনটির নাম জিন M130, যে জিনটি ওই অ্যানসেন্ট মানুষগুলোর মধ্যেও পাওয়া যায় যারা 70,000 বছর পূর্বে আফ্রিকা থেকে মাইগ্রেট করা শুরু করেছিল। অর্থাৎ এটাই প্রমাণ হয় যে কল্লার গ্রামের মানুষজন আফ্রিকা থেকে এসে ভারতবর্ষে বসবাস শুরু করেছিল। এবারে আমরা ভারতীয় ইতিহাসকে ক্রমবদ্ধভাবে একটা সিকোয়েন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা আগেই জেনেছি প্রায় 2.5 মিলিয়ন বছর আগে মানুষ স্টোন টুলস তৈরি শিখেছিল। এই সময় থেকে শুরু হয়েছিল স্টোন এজ বা প্রস্তর যুগের। এই স্টোন এজকে আমরা 3টি অধ্যায় বা পর্যায়ে ভাগ করে থাকি। প্রথমটি হলো ওল্ড স্টোন এজ, দ্বিতীয়টি হলো মিডল স্টোন এজ বা মেসোলিথিক স্টোন এজ, আর তৃতীয়টি হলো নিউ স্টোন এজ বা নিওলিথিক স্টোন এজ। প্রথমটি ওল্ড স্টোন এজটির আরেকটি নাম প্যালিওলিথিক স্টোন এজ। এই 3টি এজের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে চলমান সময়টি ছিল ওল্ড স্টোন এজের বা প্যালিওলিথিক স্টোন এজের। এজন্য এই প্যালিওলিথিক এজকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি: লোয়ার প্যালিওলিথিক এজ, মিডল প্যালিওলিথিক এজ এবং আপার প্যালিওলিথিক এজ। আমরা ভারতীয় স্টোন এজের কথা যদি বলি, তবে তা প্রায় 5 লক্ষ বছর পূর্বে সূচনা হয়েছিল আর 6000 BC পর্যন্ত তা চলেছিল। এই সময় মানুষের জীবন প্রণালী বিশ্লেষণ করলে আমরা জানতে পারবো এই সময় মানুষ হান্টার অ্যান্ড গ্যাদার্স অর্থাৎ শিকারী এবং খোঁজি জীবনযাপন করছিলেন। অর্থাৎ এই সময় মানুষ পাথর দিয়ে অস্ত্র তৈরি বা কিছু সিম্পল টুলস বানানো, শিকার এবং জঙ্গলের বিভিন্ন ফলমূল খোঁজা এবং গাছের কন্দমূল খোঁজা এইসব কাজ করত। এই সময় মানুষ হয় কখনো গুহার মধ্যে নতুবা খোলা ময়দানেই বসবাস করতে পছন্দ করত। রোদ বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতেই তারা সাধারণত গুহার ব্যবহার করত। লোয়ার প্যালিওলিথিক যুগের নিদর্শন আমরা পাকিস্তানের সোন ভ্যালিতে এবং চেন্নাইয়ের আশেপাশে পেয়েছি। মিডল প্যালিওলিথিক যুগের নিদর্শন আমরা মহারাষ্ট্রের নাভাসা এবং পাটনার আশেপাশে খুঁজে পেয়েছি। এবং আপার প্যালিওলিথিক যুগের নিদর্শন আমরা ভীমবেটকা, যা কিনা মধ্যপ্রদেশে এবং ভারতের আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় পেয়েছি। আমরা জানলাম আদিম মানুষ প্যালিওলিথিক যুগে পাথর দিয়ে সিম্পল টুলস বানানো শিখেছিল। এরপর আমরা আসি মেসোলিথিক এজে। এই সময় নতুন ধরনের স্টোন টুলসে উদ্ভব ঘটিয়েছিল তারা, যাকে আমরা মাইকোলেথো বলে থাকি। এ সময় ব্যবহৃত স্টোন এজের সাইজ আরও ছোট, আরও ধারালো এবং আরও ইউনিক করে ফেললো তারা, যা ব্যবহারে আরও উপযোগী। ইহা নিদর্শন আমরা সর্বপ্রথম শ্রীলঙ্কাতে খুঁজে পেয়েছি, যা ছিল 26,000 BC পুরনো। এই সময়ের একটি ভীষণ ইন্টারেস্টিং বিষয় হলো এই সময় থেকে মানুষ জন্তু জানোয়ারকে গৃহপালিত বানানো শুরু করে। ইহা সাক্ষ্য হিসেবে আমরা দেখতে পাই মানুষের কঙ্কালের সাথে বিভিন্ন পশু যেমন গরু, ছাগল, মেষ ইত্যাদির কঙ্কাল পাওয়া যায়। এই সময় আরও একটি ইন্টারেস্টিং বিষয় হলো মানুষ বিশ্বাস করত পুনর্জন্মের কথা। এই সময় আমরা কিছু মানুষের কবরের সন্ধান পেয়েছি, যার মধ্যে কঙ্কালের সাথে সাথে
তাদেরই ব্যবহৃত পাথরের তৈরি অস্ত্র এবং বিভিন্ন রকম পাত্রের সন্ধান পাওয়া যায়। এই সময় আমরা মানুষের আরও একটি ভীষণ ইন্টারেস্টিং বিষয় দেখে থাকি, আর তা হলো তাদের শিফট ইন হ্যাবিটেন্ট প্রসেস। মানুষের বাড়ির কিছু ইউনিক ফরমেশন। এই সময় মানুষ হয় নদীর কিনারায় নতুবা পাথরের গুহায় বসবাস করত। নদীর ধারে তারা বসবাস করা পছন্দ করত, কারণ নদীতে তারা খুব সহজেই খাদ্য সংগ্রহ করতে পারত এবং নদীর স্রোতের ফলে ছোট ছোট পাথরের টুকরোগুলো আগে থেকেই ধারালো হয়ে থাকত, যা তাদের ব্যবহার করতে আরো প্রভাবী রেজাল্ট দিত। আর নদী তাদের তৃষ্ণা বা খুব সহজেই জলের প্রয়োজনীয়তাটাও মেটাতো। নিওলিথিক এজে মানুষের টুলস আরো উন্নত এবং আরো ইউনিক এবং ইউজফুল হয়ে গেল। কিন্তু এই সময়টাকে মানুষের টুলসের ব্যবহার ছাড়া আরো একটি ইন্টারেস্টিং বিষয়ের জন্য জেনে থাকি, যা এতটাই গুরুত্বপূর্ণ যে মানব ইতিহাসটাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। আজ সমগ্র মানব গোষ্ঠী যে অবস্থায় বর্তমান, তার ভিত্তি ঠিক এই সময় স্থাপন করা হয়েছিল, যাকে আমরা নিওলিথিক রেভলিউশনও বলে থাকি। আসুন দেখি এই সময় ঠিক কি হয়েছিল। আনুমানিক 10,000 বছর পূর্বে দ্য লাস্ট আইস এজ চরম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। আমাদের পৃথিবী একটি গুরুত্বপূর্ণ জলবায়ু চক্র আছে, যা চরম শীত অবস্থার পরে গরম শুরু হয়, যা কিনা নর্মাল একটি ক্লাইমেটিক সাইকেল। এই ক্লাইমেটিক চেঞ্জটাই শীতকাল, তারপরে গরমকাল, আবার শীতকাল, এরকম চক্রাকার পদ্ধতিতে ঘটে থাকে। 10,000 বছর পূর্বে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছিল, সেই কারণে বরফ গলাও শুরু হচ্ছিল। এই বরফ গলে যাওয়ার ফলে নতুন ময়দান সৃষ্টি হলো, বেরিয়ে আসছিল জমে থাকা বরফের ভিতর থেকে। সেখানে বিভিন্ন রকম নতুন গাছপালার সৃষ্টি হচ্ছিল, চতুর্দিক সবুজে ফুলে ফলে ভরে উঠছিল। এই কারণে পৃথিবীতে বসবাসকারী মানুষের জীবনশৈলীতেও ব্যাপক পরিবর্তন আসা শুরু হলো। ওয়েদারে ক্লাইমেটিক চেঞ্জেসের ফলে বরফের স্তূপ গলে নতুন জঙ্গল সৃষ্টি হলো এবং গ্রীষ্মকালীন জঙ্গলের দাবানলের ফলে মানুষ প্রথমবারের জন্য দেখল জঙ্গলের আগুন। সেখানে জঙ্গলের গাছপালার সাথে সাথে পশু পাখিরাও আগুনে ঝলসে যায়। এতদিন পর্যন্ত মানুষ যেখানে কাঁচা মাংস খেত, তারা এই সময় নতুন এক খাদ্যের সন্ধান পেল, আর তা এই ঝলসানো জন্তু জানোয়ারের মাংস, যা তারা খেয়ে দেখলো কাঁচা মাংসের তুলনায় অনেক সুস্বাদু এবং নরম, এবং পুড়ে যাওয়ার কারণে হজমও হয় খুব দ্রুত। একসময় অস্ত্র বানানোর জন্য দুটি পাথর ঘষতে গিয়ে তারা সেই আগুন আবিষ্কার করে ফেলল, যে আগুন কিনা জঙ্গলে শুকনো পাতা ডালপালার মাধ্যমে দীর্ঘক্ষণ ধরে রাখাও যে সম্ভব হয়, তাও তারা বুঝতে শিখল। আইস এজের পর সৃষ্টি হওয়া এই নতুন জঙ্গলগুলি সৃষ্টি হওয়া বিভিন্ন গাছপালা এবং তার ফল তাদের মধ্যে আবার নতুন খাদ্যের সঞ্চার ঘটালো। ফলের বীজ থেকে যে আবার নতুন ধরনের গাছ সৃষ্টি হয়, তাও তারা বুঝতে শিখল। মানুষ হান্টিং অ্যান্ড গ্যাদারিং ছেড়ে চাষাবাদ করা শুরু করছিল। এগ্রিকালচার মানেই হলো পশু এবং উদ্ভিদকে ডোমেস্টিকেশন করা। চাষাবাদ যেমন বিভিন্ন ঘাসের দানা, গম, ধান, অর্থাৎ এইরকমই দানা শস্য যা এতদিন পর্যন্ত জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে সৃষ্টি হতো, তা মানুষ একত্রিত করে একটি নির্দিষ্ট স্থানে চাষাবাদ শুরু করলো। মানুষ জানলো ইহা শুধু খেতে সুস্বাদু এবং পেটও যে ভরে তা নয়, ইহা উদ্বৃত্ত চাষ করে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করে রাখাও সম্ভব হয়। ভারতবর্ষে এই চাষাবাদের যে সাক্ষ্য আমরা পাই, তাকে বিশ্লেষণ করলে আমরা ভারতের জিওগ্রাফিক্যাল অ্যানালিসিস করলে 4 ভাগে ভাগ করতে পারি ভারতবর্ষকে। প্রথমটি হলো বোলান রিভার অ্যান্ড বোলান পাস, যা বর্তমানে বালুচিস্তানে অবস্থিত। কাশ্মীর অ্যান্ড সুয়েট ভ্যালি, যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত।
গ্যাঞ্জেটিক বেসিন, যা ইস্ট ইন্ডিয়ায় অবস্থিত। উটনুর, যা সাউথ ইন্ডিয়ার অবস্থিত। ভারতীয় উপমহাদেশে এই 4 মোস্ট ইম্পর্টেন্ট নিওলিথিক সাইটস হয়, যেখানে চাষাবাদের সাক্ষ্য আমরা পেয়েছি। মাড বিল্ড স্ট্রাকচার্স, মাটি দিয়ে তৈরি কিছু ঘর তথা এরকমই কিছু রচনার অবশেষ, যার মধ্যে বার্লি, গম, ভুট্টা, ধান, ঘাসের বিভিন্ন দানা ইত্যাদি দানা শস্যের অবশেষ মিলেছে। এই উক্ত স্ট্রাকচারগুলির আশেপাশে বিভিন্ন পশুর কঙ্কালও প্রমাণ করে মানুষ এই সময় সংগঠিত চাষাবাদের সাথে সাথে পশুকেও ডোমেস্টিকেট করা শুরু করেছিল। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম এই সময় মানুষ শিকার ছেড়ে চাষাবাদ এবং পশুপালন করা শিখল। কৃষিকাজের ফলে মানুষের জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন এলো। মানুষ যাযাবর বৃত্তি থেকে বেরিয়ে সেটেল লাইফে পরিবর্তিত হলো। মানুষ বুঝতে শিখল কৃষিকাজ একটি কঠিন কার্যক্রম। চাষাবাদ করতে মানুষের শুধু কায়িক পরিশ্রমই লাগে তা নয়, তাকে এক জায়গাতে স্থিত হয়েও এই কার্যপ্রণালী সম্পন্ন করতে হয়। এত সত্ত্বেও মানুষেরা যাযাবর বৃত্তি ছেড়ে সেটেল লাইফই বেছে নেওয়া শুরু করছিল একটি বিশেষ কারণে। এই উক্ত বিশেষ কারণটির ফলে মানুষের জীবনে এক নতুন অধ্যায়ের সৃষ্টি হলো। আমরা বলতে পারি মানুষের জীবনধারার নতুন ইনক্রিমেন্ট হলো। আসুন এই ইনক্রিমেন্টটিকে বিশদে বোঝার চেষ্টা করি। মানুষ সেটেল লাইফ এবং ফার্মিং প্রসেস শেখার ফলে শিখল সারপ্লাস প্রোডাকশন, অর্থাৎ নিজের প্রয়োজনের থেকে বেশি উৎপাদন করা বা সংরক্ষণ করে তাদের ভবিষ্যতের খাদ্যের চাহিদা মেটানো। যার ফলে এতদিন পর্যন্ত যেখানে মানুষের নিত্য খাদ্য চাহিদা মেটানোর জন্য প্রতিদিন সংগ্রাম করে শিকারের মাধ্যমে খাদ্যের চাহিদা মেটাতে হতো, তা থেকেও যেমন নিষ্কৃতি মিলল, তেমনি অসময়ে খাদ্যের চাহিদা মেটানোর সাথে সাথে সংরক্ষিত খাদ্য পুরো গোষ্ঠী অর্থাৎ অপেক্ষাকৃত দুর্বল মানুষ যেমন বৃদ্ধ, রুগ্ন, নারী এদের খাদ্যের চাহিদাও মেটাতে পারল। এর ফলে শুধু যাযাবর বৃত্তির অবসানই ঘটালো মানুষ তা নয়, দলগত বা সংঘবদ্ধ হওয়া শিখল তারা। শুধু তাই নয়, এই সংরক্ষিত খাদ্য মানুষের নিত্য খাদ্য সংগ্রামের অবসান ঘটালো। ফলে মানুষের অবসর সময় পেয়ে গেল। এই খাদ্য সংগ্রহ সময় বেঁচে যাওয়ার ফলে অবসর সময়ে তারা নন ফার্মিং অ্যাক্টিভিটিসের মধ্যে এগোতে পারছিলেন। শুরু হলো মানব গোষ্ঠীর মধ্যে শ্রেণী বিন্যাস, অর্থাৎ কেউ ফার্মার, কেউ ক্রাফটসম্যান, কেউ ওয়েবার, কেউ পটার এক্সেট্রা। ধীরে ধীরে এই মানব গোষ্ঠীর মধ্যেও বিভিন্ন বস্তুর নির্মাণ হওয়া শুরু হচ্ছিল। নতুন বস্তুর সাথে সাথে নতুন চাহিদা বা প্রয়োজনও সৃষ্টি হতে থাকলো। এরপর ধীরে ধীরে এই বস্তুগুলি অদল বদল প্রণালীর সৃষ্টি হতে থাকলো। তাঁতি কৃষকের থেকে খাদ্যের বদলে বস্ত্র দিত এবং কৃষক কুমোরের কাছ থেকে খাদ্যের বিনিময়ে পাত্র নিত। শুরু হলো সামাজিক আদান প্রদান প্রসেস, অর্থাৎ লেনদেন, এবং ক্রমেই লেনদেন প্রসেস বা কমার্শিয়াল ট্রেড প্রসেসের উদ্ভব হলো। আমরা আগেই জানলাম কৃষিকাজের ফলে এলো সেটেল লাইফ, মানুষ যাযাবর বৃত্তির অবসান ঘটালো এবং দলবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ জীবন শুরু হওয়ার ফলে শুরু হলো কমিউনিটি লাইফ। তাহলে সেটেল লাইফ মানে কমিউনিটি লাইফ বা সংঘবদ্ধ জীবন। কিন্তু কমিউনিটি লাইফের অনেক সুবিধা থাকা সত্ত্বেও কিছু অসুবিধাও ছিল। মানুষ সংঘবদ্ধ হয়ে থাকলে যে কোনো ডিসিশন একা স্বার্থপরভাবে নিয়ে নিতে পারে না। তার জন্য দরকার পড়ল একজন কমিউনিটি লিডার বা দলপতির, একজন পলিটিক্যাল ব্যক্তিত্বের, এমন একটি অথরিটি যিনি সবার পক্ষ হয়ে কালেকটিভ ডিসিশন নিতে পারবেন বা নেতৃত্ব দিতে পারবেন। এই অথরিটির সাথে সাথে তৈরি হলো রুলস বা লস। তাহলে আমরা এত অবধি দেখতে পেলাম মানুষ সিম্পল হান্টিং অ্যান্ড গ্যাদারিং থেকে শুরু করে ফার্মিং এবং পরে কমিউনিটি লাইফ এবং সিম্পল ট্রেড
বা সহজ ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে রুলস অ্যান্ড রেগুলেশনে পৌঁছে গেলেন। আর এরকমই একটি জীবনকেই, যেখানে রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, যেখানে ট্রেড অ্যান্ড লস সিস্টেম থাকবে, তাকেই আমরা বলে থাকি আরবান লাইফ। আর আরবান লাইফের সাথে যোগসূত্র থাকে সিটি লাইফে, আর সেই সিটি লাইফকেই আমরা বলে থাকি সিভিলাইজড লাইফ। যদিও আজকের সময় আমরা সিভিলাইজড লাইফকে কালচারের নিরিখে বিচার করে থাকি, কিন্তু ইহা সম্পূর্ণ ভুল পন্থা। আমরা বলে থাকি ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা ইস্টার্ন সিভিলাইজেশনের কথা, কিন্তু একটি সিভিলাইজেশনের অর্থ দাঁড়ায় আরবান বা সিটি লাইফের মাধ্যমে এমন একটি জীবন প্রণালী যা কিনা শুরু হয় স্টেবিলিটি থেকে, রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ট্রেড অ্যান্ড লস সিস্টেমের মাধ্যমে। আমরা দেখতে পেলাম হান্টিং লাইফ, ফার্মিং লাইফ, আরবান লাইফ এবং ক্রমে সিটি লাইফ, মানুষের ক্রমে রূপান্তর এবং সেসবের বিভিন্ন নিদর্শন বা এভিডেন্স। আমরা মানুষের সিটি লাইফে তাদের জীবন প্রণালী কেমন ছিল তার নিদর্শন আর্লিয়ার হরপ্পা ফেজে অফ এরাতে পেয়ে থাকি এবং পরবর্তীতে মহেঞ্জোদারোতেও পেয়ে থাকি। শুরু হলো সভ্যতা বা সিভিলাইজেশনের। আমরা পরবর্তী অধ্যায়ে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা নিয়ে আলোচনা করব। আজকের মতো আমার এপিসোড শেষ করলাম। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের এপিসোডটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আমার প্রথম এপিসোড যদি আমার কোনো ভুলভ্রান্তি থেকে থাকে দয়া করে মার্জনা করবেন। সকলে শুভকামনা করে আমার এই এপিসোড শেষ করলাম। নমস্কার বন্ধুরা।